নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি সুদূর অস্ট্রেলিয়াতে, কানাডাতে। অবাক হওয়ার মতো কিছু নেই, আমি কানাডাতে নেই। আমার সামনে যাকে দেখা পাচ্ছেন তিনি কানাডা প্রবাসী, ডক্টর ডক্টর সৈকত কুমার বাসু। যেহেতু উনি কৃষি গবেষক, কৃষি বিজ্ঞানী এবং পরিবেশ কর্মী, এবং দীর্ঘদিন ধরে সুদূর অস্ট্রেলিয়াতে, কানাডাতে থাকেন, এবং ওনার গবেষণার বিষয় ভেষজ বা মৌমাছি বিভিন্ন রকম বিষয় নিয়ে উনি কাজ করেন। তাই মনে হলো যে এমন একজন মানুষকে যদি আপনাদের সামনে তুলে ধরা যায়, তার ওই সুদূর কানাডার কৃষিকাজ, আর আমাদের ভারতে যখন উনি আসেন, এখানকার যে কৃষি ব্যবস্থাপনা, ওখানে কেমন চাষাবাদ হয় আর আমাদের এখানে কেমন চাষাবাদ হয়, তার মধ্যে একটা তুলনামূলক আলোচনা আমরা আজকের গল্প ছলে করব। মানে এটা বলে রাখার দরকার, কানাডা কিন্তু একটা অন্যতম কৃষি প্রধান দেশ। মানে ভারতের মতোই ওদের কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রি শিল্প অঞ্চলের থেকে কৃষিটাই প্রধান একটা বড় ইন্ডাস্ট্রি। মানে জঙ্গল যেরকম একটা বড় ইন্ডাস্ট্রি ওদের দেশে, কৃষিটা কিন্তু একটা বিরাট ইন্ডাস্ট্রি। বিশাল বিশাল তার বহর, বিশাল তার ব্যাপ্তি, এবং বিশাল পরিমাণ মানুষ এই কৃষি পেশার সাথে যুক্ত, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। ভারতবর্ষের মতোই যে 70% মানুষ কৃষি কাজের সঙ্গে যুক্ত, ওখানেও সেই রকম। ওইরকম 70% যদি নাও হয়, অ্যাটলিস্ট তোমার 40 থেকে 50% মানুষ তোমার কৃষি কাজের সাথে যুক্ত ট্র্যাডিশনালি, মানে জেনারেশন আফটার জেনারেশন তারা কৃষি কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন। এবং বহু বড় বড় কোম্পানি যারা আমেরিকা, কানাডা এই দুই পাশাপাশি দেশের মধ্যেই করে, এবং এই দুই দেশের যে কৃষির মানে ইতিহাস বলো বা কৃষির বিন্যাসটা মোরাললেস একই রকম, মোটামুটি একই রকম। কি ধরনের চাষাবাদ হয়? আচ্ছা, ওখানে আনন্দের ব্যাপার যেটা হচ্ছে, মানে একটু ধাক্কা লাগবে শুনলে। এক হচ্ছে ওখানে চাষ বলতে কানাডার প্রথাগত চাষ যেটা 3-4টে, তার মধ্যে প্রধান হচ্ছে গম। গম হচ্ছে এবং অত্যন্ত উন্নত মানের গম, মানে পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট গম উৎপাদিত হয় কানাডাতে, এবং ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রডিউসার, মানে একদম 1 নম্বর না হলেও মানে একবারে প্রথম সারির প্রডিউসার মধ্যে গম। একটা হচ্ছে আলু, বিপুল পরিমাণে আলুর চাষ। যে আলু আমরা খাই সেই আলু, কানাডার আলুটা আমাদের দেশে অতটা আসে না, কিন্তু হচ্ছে গিয়ে মানে ওদের খাদ্যাভ্যাসে হচ্ছে গিয়ে আলু কিন্তু একটা মেজর ডায়েট। মানে আলুকে আমরা যেরকম আলুর দম ইত্যাদি করে খাই না, কিন্তু আলু ইজ আ বিগ পার্ট, মানে এটা রিচ সোর্স অফ কার্বোহাইড্রেট হিসেবে ওদের খাওয়ার একটা প্রচলন রয়েছে, এবং এটা প্রথাগত। বিনস, বিশেষ করে আমরা যেটাকে রাজমা বলি, ওদের দেশে পোশাকি ভাষায় নাম হচ্ছে কিডনি বিনস। এই বিনসটা হচ্ছে গিয়ে মানে ওই আমেরিকা বা এই অঞ্চল যেখানে চাষ আগাদ হতো, ভুট্টা আর বিনস, আমাদের যেরকম ডাল ভাত বা আমরা বলি রুটি ডাল, এটা যেরকম ভারতের ট্র্যাডিশনাল খাবার, কিন্তু ওদের দেশের অতি সাধারণ মানুষ, বিশেষ করে ইউরোপিয়ানদের আসার আগেও ভুট্টার চাষ এবং এই বিনসের চাষ, অর্থাৎ বিশেষ করে রাজমা জাতীয় যে ফসলগুলো রয়েছে, যাকে ওনারা বলেন কিডনি বিনস, এই রাজমার অন্তত অসংখ্য ভ্যারাইটি আমেরিকা, কানাডা জুড়ে চাষ করা হয়। এই ধরনের, এবং তার সাথে হচ্ছে গিয়ে সর্ষে। এই সর্ষের নাম এরা মাস্টার্ড হিসেবে চাষ করা হয় না, এই সরিষা বলে হয় না, এইটার চাষের নাম হচ্ছে ক্যানোলা। সর্ষা ক্যানোলা, ক্যানোলা কেন না, ক্যানেডিয়ান হচ্ছে গিয়ে অয়েল। অর্থাৎ এই যে শস্যটা, সেটা এক ধরনের শস্য, মানে সর্ষে গাছের মধ্যে দেখতে একই গণ, কিন্তু প্রজাতিটা আলাদা, কিন্তু এদের কেমিক্যাল কনস্টিটিউয়েন্টসটা আলাদা। ক্যানেডিয়ান বৈজ্ঞানিকরা বিভিন্ন বহু যুগ ধরে গবেষণা করে বিভিন্ন হাইব্রিডাইজেশনের প্রসেসের মাধ্যমে এই বিশেষ প্রজাতি সরিষা উৎপাদন করেছে, যেটাকে আর এখন সরিষা ওদের টেকনিক্যাল ভাষায় বলা হয় ক্যানোলা। সেই ক্যানোলা চাষে কানাডা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাষ, এবং তার থেকে যে তেল হয়, এই তেলটা আমাদের যে সর্ষে তার থেকে খাদ্য গুণমানে বেটার বলতে আমাদের সেই আছে তো ফ্যাটি অ্যাসিড, এই পলি আনস্যাচুরেটেড, মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এইসবের যে রেশিও, অনুপাতটা শরীরের খাদ্য গুণের জন্য সেটা ভালো। এইগুলো হচ্ছে একটা প্রথাগত চাষ। আরেকটা হচ্ছে আমাদের দেশে আমরা গোমাতা বলি, কিন্তু আমাদের গোমাতা কি খায়? প্লাস্টিক। আপনি যদি দেখে থাকেন, আমাদের গোমাতারা ঘুরে বেড়াচ্ছে, আবর্জনা যেখানে দেওয়া হচ্ছে প্লাস্টিকের প্যাকেটে, আপনি ফুল সবজি যা ফেলেছেন, যদি প্যাকেটটা ছিঁড়তে পারলো ছিঁড়লো, নাহলে যা সবজিপত্র এরাই খায়, বা গ্রামাঞ্চলে আমাদের শাকসবজি যা বাঁচলো ঘাস খেলো। ওদের দেশের গোমাতার খাবার দাবার দেখলে মনে হবে সে কিন্তু একদম সেলিব্রিটি, মানে একদম তাদের দেশের শাহরুখ খান। তাদের জন্য যে সমস্ত গাছপালা, অর্থাৎ এদের বিশাল ডেয়ারি ইন্ডাস্ট্রি, বিশাল মিট ইন্ডাস্ট্রি, কেন এদের মাংস উৎপাদন হয়, ভেড়ার চাষ থেকে শুরু করে, কানাডাতে কিন্তু ঘোড়ার চাষও হয়।
অনেকে ঘোড়ার জানে। চাষ? ঘোড়ার চাষ বলতে ঘোড়ার মাংস কেটে, এই দেশের লোকেরা খুব একটা খায় না, এটা ইউরোপে চলে যায়, কিন্তু ঘোড়ার মাংসের প্রক্রিয়াকরণের ফ্যাক্টরি ইত্যাদি রয়েছে। তার ফলে এদের এই যে পশু খাদ্যের জন্য যে সমস্ত গাছপালা চাষের দরকার, সেটা কিন্তু মানে যাদের বলা হয় ফরেজ ক্রপ। লোক খুব একটা ঘোড়ার মাংস খেতে অভ্যস্ত নয়। এই ঘোড়ার মাংসটা বেশিরভাগই কানাডা থেকে ইউরোপে এক্সপোর্ট করা হয়, ওরা ওদের দেশে এগুলো থেকে পাঠায় আর কি। মোটামুটি চাষের সম্পর্কে একটা আমরা ধারণা পেলাম আপনার থেকে। আর ওখানে যে চাষের জমি, চাষযোগ্য জমি যেগুলোতে চাষ করে, সেখানকার বা মাটির প্রকৃতি কিরকম? আচ্ছা, চাষযোগ্য জমি মাটির প্রকৃতি বলতে মানে আমাদের ওই যে কালো মৃত্তিকা যেগুলো করে ব্ল্যাক সয়েল, কানাডার বিভিন্ন পার্টে ব্ল্যাক সয়েল, ব্রাউন ব্ল্যাক সয়েল করে, ডার্ক ব্ল্যাক সয়েল, ব্ল্যাক চেরনোজম ইত্যাদি, এবার কোথাও কোথাও বালি পাথর এরকম সব জায়গাতেই মেশানো রয়েছে। কৃষি অঞ্চল যেগুলোকে বলা হয়, অর্থাৎ জঙ্গলগুলো পরিষ্কার করে এগুলোকে কৃষি অঞ্চল তৈরি করা হয়েছিল। কানাডার ক্ষেত্রে এইটা বেশিরভাগই হচ্ছে আমেরিকা কানাডা বর্ডারের কাছাকাছি অঞ্চলটায়, মানে একদিকে যদি আমরা উত্তর দিকে কানাডা দেখি আর দক্ষিণ দিকে মার্কিন যুক্তরাষ্ট্র দেখি, তার বর্ডারটা রয়েছে। এই বর্ডারের মানে আমেরিকার বর্ডারের ঠিক উল্টো দিকে যে অঞ্চলটা, মানে দক্ষিণ কানাডা এবং বলা যেতে পারে মধ্য কানাডা বা সেন্ট্রাল কানাডা, এই পর্যন্তই হচ্ছে চাষযোগ্য এলাকা। এই সমস্ত জায়গাতেই চাষ হয়। আবার অনেক জায়গাতে রয়েছে যেখানে কৃষি জমির জন্য জায়গাগুলো কোথাও হচ্ছে প্রচন্ড পাথুরে, ক্যানেডিয়ান শিল অর্থাৎ মধ্য কানাডার অঞ্চলগুলো একদম পাথুরে শিল, সেখানে ভালো চাষ হয় না। উত্তরে যেখানে আর্কটিক কানাডা, টাইগা, তুন্দ্রা এই সমস্ত বাস্তুতন্ত্র রয়েছে, সেখানে ভালো চাষ হয় না। কিন্তু ভালো চাষ হয় হচ্ছে যে জায়গাটাকে, তাকে আমরা বলা হয় যে গ্রেট আমেরিকান প্লেন। এই গ্রেট প্লেনস অফ আমেরিকা কানাডা থেকে শুরু হয়ে আমেরিকা পর্যন্ত বিস্তৃত। এটা কিন্তু একটা দেশের মধ্যে ধরা নেই। এই যে মাঝে মাঝে আপনারা পশ্চিমী ছবিগুলো দেখেন না, হাজার হাজার সমস্ত ওই ট্রাইবরা দৌড় হচ্ছে, রেড ইন্ডিয়ান এরকম আমরা বলি, আর তার সাথে বাইসনের দৌড় হচ্ছে, এইরকম, এগুলো তো ছবি, কিন্তু এইরকম একটা সময় ছিল এক সময়। এই যে ভাস্ট অঞ্চল, তার অর্ধেকটা পড়েছে কানাডায়, অর্ধেকটা পড়েছে মানে কানাডার দক্ষিণ প্রান্ত আর আমেরিকার উত্তর প্রান্ত। এই জায়গাটাকে বলা হয় যে উত্তর আমেরিকা মহাদেশের ব্রেড বাস্কেট, রুটির ঝুড়ি, কারণ এইখানে সব থেকে ভালো গম চাষ হয়। এটাকেই বলা হয় আমেরিকার বিশাল উপত্যকা। এই উপত্যকার পোশাকি নাম বলা হয় প্রেরিজ। প্রেরি, যেটা শুনলে আরো আশ্চর্য লাগবে, এই কৃষি ভূমিগুলো কিন্তু বিশাল, মানে এক একজন কৃষকের মানে একটা 1000 একর কৃষক যার জমি, তাকে শিশু কৃষক বলা হয়, খেলা খেলা কৃষক। মানে যেগুলো আমাদের প্রান্তিক কৃষক যারা রয়েছে, আমাদের এখানে হয়তো 10 বিঘে কি 12 বিঘে 15 বিঘে রয়েছে, ওইটা হচ্ছে বাড়ির বাগান, ওটা কোনো জমিই নয়। ওদের কৃষক বলতে 5000, 10,000, 15, 20, 25, 30, 60,000 একর পর্যন্ত এই এত বড় বড় চাষের জমি আছে। আরে বাবা! এখন এইটা শুনে অনেকে আমাদের বলে যে ভারতের সাথে তাহলে তফাৎটা কি? আমাদের জমিগুলো ভাগ 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 করা, দেখবেন আমাদের জমিগুলো ছোট ছোট, অর্থাৎ বাবা কাকা মামা দাদু ইত্যাদি এই যে পারিবারিক ভাবে ভাগ হয়েছে, তাহলে আমাদের জমির আয়তনগুলো ছোট হয়েছে। আল দিয়ে 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 আপনি যদি রেলপথে যান, তাহলে দেখতে পাবেন গ্রামের জমিগুলো বিভিন্ন আল দিয়ে ভাগ করা রয়েছে। এগুলো কিন্তু বিভিন্ন মানুষের আলাদা মালিকানা। ওখানে এই মালিকানাটা বিশাল। তার কারণ হচ্ছে সেই প্রাচীন সময় যখন ইউরোপিয়ান কলোনিয়াল লোকেরা এই দেশে এসে পৌঁছলো, এই জমি যখন ভাগ বটোয়ারা শুরু হলো, তখন এরকম গল্প শোনা যায় যে তাকে বলা হলো যে জমির মালিককে বলে, তুমি জমি নিতে এসছো, তাহলে এই দাক্কাটা জায়গা থেকে হাঁটতে শুরু করো, যেখানে গিয়ে বিকেলে থামতে পারবে, যদি মরে না যাও পথের মাঝখানে, তাহলে সরকার গিয়ে সেটা দেখে সেই পর্যন্ত জমি ওর হলো। এরকম নানান রকম কম্পিটিশন হতো সেই সময়ের যুগে। এই জন্যই এত বিশাল আকার জমি। মানে তাদের যে কৃষিটা হয় সেটাকে একদম বলা হয় শিল্পিক কৃষি, মানে ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার। একদম তাই। এটা কিন্তু মানুষের হাত দিয়ে চাষ করা সম্ভব না। হ্যাঁ, এত হাজার হাজার একর বিঘে যদি কারোর জায়গা থাকে এবং সেখানে যদি চাষের পরিকল্পনা করে, সেক্ষেত্রে ওটা লেবার লাগাবে কজন? লেবার দিয়ে হবে না। মানে হবে না। খড়গপুর আইআইটিতে একটা ওই ফার্ম মেকানাইজেশন ডিপার্টমেন্ট আছে, মানে ফার্মের কৃষি ক্ষেত্রে যে সমস্ত যন্ত্রপাতি লাগে বা ট্র্যাক্টর, আজকাল তো আমাদের দেশেও আমি দেখেছি ট্র্যাক্টর, বিশাল বিশাল যন্ত্র। সেই যন্ত্রের মেলায় গেলে আমরা ছবি দেখালে আপনি দেখতেন মানে মানে ভয় পেয়ে যাবেন। এক একটা মনে হবে দানবের মতো ট্র্যাক্টর। সেই ট্র্যাক্টরের চাকাতে মানে আমি তো লম্বা, ধরুন আমার মতো 1.5 জন লোককে হচ্ছে তার ব্যাসার্ধ, এত বড় বড় চাকা, মানে এই বিশাল চাকা। এইরকম ব্যাসার্ধের জমি দিয়ে তাদের জমিগুলোকে চাষ করতে হয়, মানে উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, তারা চাষ করতে করতে যাচ্ছে। তারা একদিক থেকে ফসল কাটছে মেশিন, আবার আরেক দিক দিয়ে পাইপের মধ্যে আরেকটা মানে বড় গাড়ি তার পাশে পাশে যাচ্ছে, তার মধ্যে সে চাষটাকে ধরে রাখছে, মানে আখ কাটছে, ফল কাটছে, তুলছে। মানে আমরা যে চিন্তা করি আলুর খেতে যাব, এই খুচুনি দিয়ে আলু তুলবো বা গাছ থেকে টেনে টেনে তুলবো, আমি 1 বছর চেষ্টা করলেও বোধহয় সারা মাঠ খুঁজে বার করতে পারবো না। ওদের তো
মনে রাখতে হবে এগুলো শীত প্রধান দেশ, তাহলে স্বল্প সময়ের মধ্যে চাষ এবং স্বল্প সময়ের মধ্যে ফসল উঠিয়ে নেওয়া, আবার পরের বীজটাকে রোপণ করে রাখা, এই ধরনের ব্যাপারটা থাকে বলে সমস্ত জিনিসটা যান্ত্রিক। এমনকি এদের পেস্টিসাইড, কীটনাশক, সার এগুলো প্রদান করা হয় ওই টু সিটার এয়ারক্রাফটের মাধ্যমে, ড্রোনের মাধ্যমে, এবং বড় বড় স্যাটেলাইট ইমেজারি দিয়ে জমির চরিত্র, তার ইতিহাস সমস্ত ধরে করে রাখা রয়েছে। আমাদের আলের পাশে ধরুন রতনের জমি, আর এ পাশে লালুর জমি, এই রতন আর লালুর এই জমি নিয়ে ভাগাভাগি নিয়ে গন্ডগোল হয় না, যে কে আলটা ব্যবহার করবে, ওখানে কিন্তু একদম ছবি মানে একবারে সরকারিভাবে স্যাটেলাইট থেকে ইমেজ করে, মানে পিটারের জমি আর জেমসের জমির মধ্যে কোনো তাদের মানে সেই ভারত এবং চীনের মধ্যে বাউন্ডারি মধ্যে ডিস্টিংক্ট বাউন্ডারি করা আছে, এইটা তোমার জায়গা, এটাকে আর পরিবর্তন করা যাবে না যদি না সে বিক্রি করে ইত্যাদি ইত্যাদি করে। জমির চরিত্র আমাদের দেশে যেরকম কথা বললি আমরা জমির চরিত্র পাল্টে ফেলি, এইসব দেশে জমির চরিত্র পাল্টানো যায় না। কৃষি জমিই থাকতে হবে, কৃষি জমিতে অন্য জিনিস অ্যালাউ করা হয় না, যদি না সেনাবাহিনীর নিরাপত্তার দেশের কারণে বা একটা ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু একটা ব্রিজ তৈরি করতে হবে ইত্যাদি ইত্যাদি, এইসব ব্যাপার ছাড়া করা যায়। আচ্ছা, এই যে এত পরিমাণের জায়গা জুড়ে তারা চাষাবাদ করেন এবং এই যে এত পরিমাণের ফসল উৎপাদন হয়, সেগুলো কি সব ওই বাজারজাত করেন? কানাডাতে যে বিপুল পরিমাণে গম উৎপাদন হয় তার একটা পার্ট তো কানাডাকে ব্যবহার করতেই হবে তাদের খাদ্য করার জন্য, কিন্তু তাদের দেশে এত লোক নেই যে এই সমস্ত উৎপাদিত গমটা দেশের মধ্যে ব্যবহার হয়ে যাবে, তাহলে তারা কিন্তু এই গম বাইরে বিক্রি করে, এটা তাদের একটা বড় ব্যবসা। এই গম ভারতে আসে, চীনে যায়, ইউরোপে যায়, পৃথিবীর নানান দেশে কানাডার গম যায়। মাঝে মাঝে যে আমরা কখনো কখনো খেতে খেতে খুব ভালো রুটি পাই বা খুব ভালো কোয়ালিটির আটা থেকে যেগুলো হয়, এগুলো কিন্তু ক্যানাডিয়ান গম। আচ্ছা, আরেকটা মজার কথা যেটা আমাদের জানা নেই সেটা হচ্ছে ডাল শস্য। অর্থাৎ আমরা তো ধরো মুগের ডাল, মুসুর ডাল, ছোলার ডাল, কত কি বলে কাবলি ছোলা ইত্যাদি কত রকমের ডাল জাতীয় শস্য খেয়ে থাকি, এটা আমাদের একটা বিরাট গুরুত্বপূর্ণ মানে খাদ্য, ভাত এবং ডাল, রুটি, এটা তো আমরা বলে থাকি। আচ্ছা, ওদের দেশে গেলে যেটা আশ্চর্য হয়ে যাবে, কানাডার বিস্তীর্ণ অঞ্চল, বিশেষ করে যে প্রেরি অঞ্চলে বললাম, তুমি গিয়ে দেখবে ভারতীয় ডালগুলো চাষ হচ্ছে, অর্থাৎ মুগের ডাল, মুসুর ডাল, কড়াইশুটি, কাবলি ছোলা বিপুল পরিমাণে চাষ হচ্ছে। অথবা ওদের দেশের লোকেরা এই মুসুর ডাল, মটর ডাল খায় না, মাথায় দেয়, তারা কিন্তু জানে না, কিন্তু চাষ করছে। তাহলে চাষ করে কেন? চাষ করে কেন না, ভারতের মতো দেশেরা, আমাদের দেশে প্রচুর ডাল উৎপন্ন হয়, কিন্তু আমাদের দেশে ডালের চাহিদা এত বেশি যে ভারত সরকারকে বাইরে থেকে যোগান দিতে পারে না। তা কানাডাতে যেহেতু ওদের প্রচুর জমি, ভারত সরকারের সাথে তাদের চুক্তি আছে, তাদের প্রচুর চাষিরা ডাল, বিভিন্ন ডাল শস্য চাষ করে, এবং অনেক সময় এর বীজ ভারত সরকার দেয়, যে উন্নত মানের বীজটা ওদের ওখানে করতে হবে। কেন, ডাল নিয়ে তো ওরা খুব বেশি গবেষণা করে না, ওদের লাগে না বলে একেবারে জাহাজে করে ভারতবর্ষে চলে আসে, এবং এইটা ওদের একটা বিশাল লাভজনক ব্যবসা। আপনার জেনে আশ্চর্য হবেন, আমি যখন প্রথম কানাডায় গেছিলাম ওদের সাথে আলাপ আলোচনা করতাম, ওরা জানতো যে ভারত সরকার যেহেতু একটা মানে হিন্দুদের দেশ ভারত, তারা গোমাতাদের খুব ভালোবাসে, এটা ওরা পশু খাদ্য তৈরি করছে, এটা জানতো যে ভারতে এত চাষ হয় যে পশু খাদ্য চাষ করতে পারে না, তাই কানাডার মাটি থেকে পশু খাদ্য হিসেবে চাষ করে এগুলো গরু ইত্যাদি খাওয়ানো হয়। আমরা যখন বললাম যে এটা আমরা খাই, মানে ওদের দেশে না পালসেস বলে কোনো কনসেপ্ট নেই। ওরা এই পালস বলতে যেটাকে আমরা বোঝাই, ওরা পালস বলতে এই হাতের পালস বোঝে। ওরা এই পালস বলতে যে শব্দটাকে ইউজ করে তাকে হচ্ছে লেগুম। আচ্ছা, একই ব্যাপার, পালস লেগুম একই ব্যাপার, ওদের দেশে লেগুম, এবং লেগুম বলতে ওরা বোঝে হচ্ছে বিনস, অর্থাৎ সয়াবিন অথবা কিডনি বিন, অর্থাৎ যেটা কিনা আমাদের রাজমা, এইটা ওদের এখনকার সময় আপনি গেলে অনেক ভারতীয় রেস্টুরেন্টে ভারতীয় খাবার পাওয়া যায়, বা ওদের দেশের কিছু মানুষ এই মুসুর ডালের স্যুপ টুপ ইত্যাদি ব্যবহার শিখেছে, কিন্তু এটা মানে একদম হালের 5-7 বছরের ঘটনা। তার আগে পর্যন্ত কিন্তু এই কানাডার থেকে, তাহলে কানাডার সাথে ভারতের চাষের বা কৃষির একটা ঐতিহাসিক যোগাযোগ আছে। কিন্তু আর একটা যে পাঞ্জাব প্রদেশ থেকে বহু বছর আগে, স্বাধীনতার আগে থেকে বহু মানুষ কানাডাতে বসবাস করছেন, তাদের একটা বিরাট পাট কিন্তু তারা কৃষি এবং খুব সফল কৃষক। পাঞ্জাব যেরকম এখানে তারা খুব সফল কৃষি করেছে, যে সমস্ত অভিবাসীরা ওই দেশে গেছে তারাও কিন্তু কৃষিকাজের সাথে যুক্ত এবং খুব ভালো মানের কৃষিকাজ তারা করছেন, এবং প্রচুর জমি ইত্যাদিতে তারা চাষ করে রীতিমতো সম্পন্ন কৃষক হিসেবে পরিচিত এই দেশে। একটা মনোগ্রাহী আলোচনা আজকে করলাম, এবং ডক্টর বসুর কাছ থেকে জানার চেষ্টা করলাম, যেহেতু উনি দীর্ঘদিন সে দেশে রয়েছেন, কৃষি নিয়ে গবেষণা করেন, একজন কৃষি বিজ্ঞানী। আবার অন্য কোনো বিষয় নিয়ে তার অভিজ্ঞতার কথা আমরা শুনবো। আজকের এই পর্যন্ত, ধন্যবাদ, নমস্কার, আবার দেখা হবে।